আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আপনাদের স্বাগত জানাই বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান স্টুডিও ক্লিনিকে। আমাদের আজকের বিষয় রিফ্র্যাক্টিভ সার্জারি অথবা চশমা থেকে মুক্তি। এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক তনুজা তানজিন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। আমরা প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে রিফ্র্যাক্টিভ সার্জারি এই বিষয়টা কি, এটা যদি একটু আমাদের বুঝিয়ে বলতেন। আসলে রিফ্লেকটিভ সার্জারি বলতে সোজা কথায় যদি বলি যে চশমা থেকে পুরোপুরি অথবা আংশিকভাবে মুক্তি পাওয়ার জন্য যে সার্জারি করা হয় সেটাই আসলে রিফ্লেকটিভ সার্জারি। তো এটার জন্য আসলে আমরা সবাই আমরা যারা চশমা পরি তাদের বিশেষ করে যারা ছোটবেলা থেকে চশমা পড়ছে তাদের জন্যই এটা বেশি কার্যকর। যেমন ধরেন মায়োপিয়া, আমাদের রিফ্রেক্টিভ এরর বা যে চোখের পাওয়ারের যে সমস্যা তার মধ্যে ৩টা রোগ আছে। তার মধ্যে একটা হলো মায়োপিয়া, একটা হলো হাইপারমেট্রোপিয়া এবং আরেকটা হলো অ্যাস্টিগমেটিজম। তো মায়োপিয়া বা দূরদৃষ্টি, ক্ষীণদৃষ্টি যাদের আর কি দূরের জন্য, তাদেরকে আমরা বলি মায়োপিয়া, যারা দূরে কম দেখে, যারা মাইনাস পাওয়ার পড়ে। এবং সেই সাথে কিন্তু অনেকের অ্যাস্টিগম্যাটিজম, যেটা একটু বক্রতাটা, কর্নিয়ার বক্রতাটা যাদের একটু বেশি, সেটাকে বলি। তো ওইটা যাদের হবে, কিংবা যারা কাছে এবং দূরে দোনোটাই কম দেখে, যারা প্লাস পাওয়ার পরে, তাদের জন্যই আসলে এটা রিফ্লেকটিভ সার্জারিটা আছে। তাহলে ম্যাডাম, যেটা যারা ছোটবেলা থেকে চশমা পরছে তারা এবং বিভিন্নভাবে চশমার মানে আসলে এই চশমা থেকে মুক্তি এই বিষয়টা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই যে আমরা বললাম, এটাকে আমরা চশমা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক রকমের সার্জারি আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো লেসিক বা লেজার অ্যাসিস্টেড কেরাটোমিলিউসিস আমরা বলি এটা। এবং তাছাড়াও আরেকটা আছে এখন বর্তমানে একটু আধুনিক এবং একটু কম ঝুঁকিপূর্ণ, যেটাকে বলে স্মল লেন্টিকুল এক্সট্রাকশন। এবং আরেকটা হলো পিআরকে বা ফটোরেফ্লেকটিভ কেরাটেক্টমি, যেটা হলো চোখের কর্নিয়ার উপরেই এগুলি সার্জারিগুলি হয়। আরেকটা আছে যারা কর্নিয়ার পুরুত্ব বা কর্নিয়াটা যাদের মানে পাওয়ার হিসাবে যদি বেশি বলি যে সার্জারির জন্য সম্ভব না আর কি, যারা সার্জারি করা যায়, অনেক সময় দেখা যায় যে পুরুত্বটা ভালো না কর্নিয়ার, সেই ক্ষেত্রে আমরা ওই আরেকটা রিফ্লেকটিভ সার্জারি বলি, সেটা বলে আইসিএল বা ইন্ট্রা ওকুলার কোলামাল লেন্স। তো এটাও করা যায়। তো এইগুলি সব কিছু মিলেই আসলে রিফ্লেকটিভ সার্জারি। আসলে ব্যাপারটা হলো যারা চশমা থেকে মুক্তি চায় তারা অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। তারপর চক্ষু বিশেষজ্ঞ প্রয়োজন বোধে চিকিৎসা করে সিদ্ধান্ত নেবেন উনার চশমা ছাড়া উনি মানে সার্জারি করে আগের মতো অবস্থায় আসতে পারবেন কিনা। আসলে রিফ্লেকটিভ সার্জারি করতে হলে কতগুলি ক্রাইটেরিয়া বা কতগুলি পরীক্ষার মাধ্যমে আমরা আসলে যখন সে চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবে তা আমরা দেখি। তার মধ্যে প্রধান হলো যে তার রিফ্লেকটিভ পাওয়ারটা যে সেটা আছে, যে সেটা কি আগামী 1 বছর ধরে, গত 1 বছর ধরে তার স্ট্যাবল কিনা, বা এটা পাওয়ারটা একেবারেই একই রকম আছে কিনা, সেটা আমরা দেখি। তারপরে বয়স একটা অবশ্যই ব্যাপার, তার মধ্যে 18 বছরের উপরে হতে হবে। হ্যাঁ, এটা একটা প্রধান ক্রাইটেরিয়া হলো 18 বছরের উপরে হতে হবে। তাছাড়া কর্নিয়া বা আমরা যেটা চোখের সামনে যে স্বচ্ছ আবরণটা, সেটাকে আমরা কর্নিয়া বলি, সেই কর্নিয়ার পুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট। যে জন্য খুব বেশি পাওয়ার যাদের হয়, অনেক সময় দেখা যায় যে কর্নিয়ার পুরুত্বটা ওই পাওয়ার কারেকশন করার জন্য অত বেশি সহজ না। তখন আমরা ওই যে বললাম যে রিফ্লেকটিভ সার্জারি, এখন যেমন ক্যাটারেক্ট সার্জারিও কিন্তু একটা রিফ্লেকটিভ সার্জারির পর্যায়ে পড়ে। তো সেই রকম বিভিন্ন রকমের ভিতরে লেন্স দিয়েও করা যায়, যেটা কর্নিয়াতে কাভার করবে না, সেই ক্ষেত্রে আমরা চোখের ভিতরে লেন্স দিয়েও কাজ করতে পারি। আচ্ছা, আমরা তো অপারেশন শুনলেই মনে করি অনেক জটিল কঠিন ব্যাপার, রক্তপাতের ব্যাপার আছে। এই অপারেশনগুলো আসলে কি ধরনের অপারেশন হয়ে থাকে চোখের? আরও চোখ তো আরও অনেক সেন্সিটিভ অর্গান, আমরা নিজেরা অনেক টেনশনে থাকি। হ্যাঁ, অবশ্যই সার্জারি বলতে যে সবাই আমরা ভয় পাই। আচ্ছা ম্যাডাম, একটু আমাদের একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন, পরিচয় দিন।
আমি চম্পক কুমার মহন্ত, কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলা থেকে বলছি। পত্রিকাগুলো কাছাকাছি থেকে পড়তে একটু সমস্যা হচ্ছে। বয়স 45। আমি আসলে জানতে চাচ্ছি যে আমি দূরের লেখাগুলো সব স্পষ্ট দেখতে পাই, কাছের জিনিসের সমস্যা কাছের হচ্ছে। যে পত্রিকা পড়তে গেলে বা অন্য ছোট লেখাগুলো যে চশমা ব্যবহার করেন না? না। আচ্ছা, বর্তমানে কোনো চশমা ব্যবহার করছেন? চশমা আসলে সত্যি কথা বলতে গিয়ে চশমা একটা নিচ্ছি আমি, চশমার দোকানে গিয়ে ছোট লেখাগুলো দেখে আমি একটা চশমা নিচ্ছি। আচ্ছা, আমি তাহলে আপনার উত্তরটা দেই, আমি নিচ্ছি উত্তরটা। ওনার যেটা হয়েছে সেটা হলো প্রেসবায়োপিয়া বলি আমরা, বা চালসে, অনেকে আমরা বাংলায় বলি চালসে। আমাদের যখন বয়স 40 হয়ে যায়, আমাদের কিছু ডিজেনারেটিভ, আপনি জানেন বয়স 40-এর পরে আমাদের চোখের কিছু, শরীরের অনেক পরিবর্তন হয়, তার মধ্যে চোখেরও কিছু পরিবর্তন আসে। সেই পরিবর্তনের একটা হলো প্রেসবায়োপিয়া বা চালসে যেটা বলি, যেটা আমাদের চোখের কাছের পাওয়ার, কাছের জিনিস দেখার যে ক্ষমতাটা চোখের একটা আমাদের এতদিন ছিল। হ্যাঁ, ন্যাচারাল একটা প্রসেস ছিল যেটা দিয়ে আমরা দেখতে পারতাম, সেটা 40-এর পরে কমে যায়। তো সেটাকেই আমরা বলি চালসে বা প্রেসবায়োপিয়া। এক্ষেত্রে আসলে ওনাকে চশমা দিয়েই দেখতে হবে। হ্যাঁ, এটা আবার রিফ্রেক্টিভ সার্জারি করতে গেলে প্রেসবায়োপিয়াতে পারা যাবে, কিন্তু এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, মানে অনেক, এবং একটু জটিল সার্জারি, সমস্যার তুলনায় হ্যাঁ, বেশি জটিল। বরং এটাতে ওনার সার্জারি করার থেকে যে চশমা দিয়ে কারেকশন করাটাই আর কি বেশি ভালো হবে, অধিকতরও ভালো চিকিৎসা। জি। দর্শক, আপনি নিশ্চয়ই শুনতে পেরেছেন আমাদের তো চশমাই বিশেষজ্ঞ পড়তে হবে চিকিৎসকের ওনাকে। সমাধান। আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাই। তো সার্জারি রিলেটেড যে প্রশ্নটা বা সার্জারি বিষয়ক যে প্রশ্ন করলাম আমরা, রক্তপাত বা ভয়, এই জিনিসগুলো একটু যদি ব্যাখ্যা করতেন যে কি রকম। আচ্ছা, চোখের সব সার্জারিতেই আমরা মানে যেগুলি রিফ্রেক্টিভ বিশেষ করে আমরা এগুলি টপিক্যাল, যেটা ছোট একটা ড্রপ আছে আমাদের, যেটা অ্যানেস্থেশিয়া দেয়, ওইটাকে আমরা ওই ড্রপটা দিয়েই করি। তো এইটা রিফ্রেক্টিভ সার্জারি আসলে একেবারে ব্যথাবিহীন, ভয় পাওয়ার মতো কিছুই নাই, শুধুমাত্র ড্রপ দিয়ে আমরা চোখটাকে অবশ করে আমরা অপারেশন করি। তবে এখানে রোগীর থেকে আমাদের ফিডব্যাক বলি আমরা, যেটা যে রোগীকেও আমাদের সাথে সহযোগিতা করতে হবে, কারণ চোখ তো আমরা যেহেতু যে অবস্থা করি সেই অবশ্যই উনি চোখ নাড়াতে পারবেন, কিন্তু খালি কোনো ব্যথা পাবেন না। তো যেটা করতে হবে, ওনাকে তাকিয়ে থাকতে হবে একটা নির্দিষ্ট একটা সময় এবং নির্দিষ্ট একটা দূরত্বে। আমরা টার্গেট দেই, আমরা টার্গেট বলতে যে চোখটাকে ফিক্সেশন বলি আমরা, যে চোখটাকে স্থির রাখার জন্য। তো ওইটা করতে হবে, যে চোখটা, উনি যদি চোখ নাড়াচাড়া করেন তাহলে তো অপারেশন ভালো হবে না। এইটাই আর কি, আর কিছুই না, যে কোনো রক্তপাতও নাই, কিছুই নাই, খালি চোখে একটু তাকিয়ে থাকবেন। আমরা লেজার দিই, আমরা তো এই রিফ্রেক্টিভ সার্জারিটা কিন্তু আসলে পুরোটাই লেজার বেসড। রোগীর লেজারটা নিজেই মানে রোগীর চোখে মানে ট্র্যাক করতে পারে, কিন্তু তারপরও রোগীর তাকিয়ে থাকাটা ভীষণ জরুরি। কিন্তু আসলে আমাদের বেশিরভাগ রোগীরা যখন একটা মেশিনের মধ্যে শুয়ে থাকে তখন একটু ভয় পেয়ে যায়। তো আমি বলবো এটা আসলে প্রথম থেকেই যদি রোগীরা এটা নিয়ে একটু গবেষণা করে, একটু জেনে আসে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা। আমরাও অনেক অপারেশনের আগে রোগীকে কাউন্সেলিং করি। তো এটা গড়পড়াতে কত সময় লাগতে পারে এমনি বিভিন্ন ধরনের? আসলে লেজার তো সেকেন্ডের ব্যাপার, লেজার দিতে তো আসলে 1 মিনিটেরও কম লাগে, কিন্তু রোগীকে শোয়ানো, রোগীকে মেশিন অ্যাডজাস্টমেন্ট সব কিছু মিলে আমাকে 10 থেকে 15 মিনিটের বেশি লাগে না। জি, তা তো খুবই কনভেনিয়েন্ট বাসবে। আচ্ছা, আমাদের আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম বলুন, বয়স বলুন, টিভির ভলিউমটা মিউট করে দিন, আপনার সমস্যা বলুন। জি, আমার চোখের সমস্যা হলো 98 থেকে। তো এটাকে আরপি রেটিনা, ডাক্তাররা বলছে যে আরপি সমস্যা আমার, জেনেটিক। কারণ এটার কোনো চিকিৎসা আছে কিনা বা কোথাও, ডাক্তাররা বলছে এটা চিকিৎসা নেই, এখনো শুরু হয়নি। কি নাম আপনার অসুখটির নাম বলুন, ডাক্তার যেটা বলেছেন? এটাকে আরপি রেটিনা, আরপি কি একটা ডাক্তার বলছে যে আরপি সমস্যা। আচ্ছা, আসলে এটা তো আমাদের রিফ্রেক্টিভ সার্জারির সাথে কোনো সম্পর্ক নাই, তারপরেও আমি উত্তর দিচ্ছি যে এটা আসলে রেটিনোপ্যাথি, মানে রেটিনাইটিস পিগমেন্টোসা বলে একটা ডিজিজ আছে।
যেই রোগটার হলে আমাদের রেটিনার যে আমাদের যে সেলগুলি থাকে রডস এবং কোনস, তার মধ্যে রডগুলি আসলে ওই যে পিগমেন্টসগুলি বয়সের সাথে সাথে কমে যায়। আচ্ছা। তো মানুষ তখন আস্তে আস্তে দৃষ্টি কমে যায়। তো এটা আসলে একটা জন্মগত ত্রুটি এবং বিশেষ করে জেনেটিক ডিজিজ। তো এটা তো আসলে এখনো জিন থেরাপি তো আমাদের বাংলাদেশে এখনো ওইভাবে আসেনি, তবে এটা নিয়ে তো অবশ্যই গবেষণা চলছে। যদি ভবিষ্যতে জেনেটিক ডিজিজ নিয়ে গবেষণায় কোনো ফলপ্রসূ সাফল্য কিছু আসে। পাওয়া যায় তাহলে হয়তো ওনার এই রোগটার কোনো একটা বিহিত হবে। তবে এখন পর্যন্ত আসলে রেটিনাইটিস পিগমেন্টাস হলো যে ওনারা রাত্রে কম দেখে, পরবর্তীতে আসলে দৃষ্টি কমে যায়। তো এটা আপনাকে চোখের ডাক্তারের সাথেই থাকতে হবে এবং বিশেষ করে রেটিনা বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের পরামর্শ। চক্ষু বিশেষজ্ঞের সাথে উনাকে সবসময় যোগাযোগ রাখতে হবে নিজের সমস্যার জন্য, আর আপনি তো জানেনই জেনেটিক সমস্যা। আচ্ছা দর্শক, আপনি নাম বলুন, বয়স বলুন, আর আপনার সমস্যা বলুন। টিভি ভলিউমটা মিউট করে দিন। এখন আমার নাম আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও। জি। বয়স? আমার চোখের ছানি পড়ছে, ডাক্তারকে দেখাইছিলাম, উনি আমাকে বলছে যে অপারেশন করতে হবে, লেন্স লাগাতে হবে নাকি লেন্স। এখন আমি যদি ওটা আমার ভয় পাচ্ছি, এখন বয়স 79। 79। আমি চিন্তা করছি যে লেন্স লাগাইছি, যে আমার তো ডায়াবেটিস আছে, আছে অন্য সমস্যা আছে, প্রোস্টেট অপারেশন করছি, অনেকগুলো সমস্যা। তো এই জন্য আমি আবার ব্রেস্টের টিউমারের মতো হয়েছিল, ওটা ওষুধ খাচ্ছি। হ্যাঁ, এই অবস্থায় আমি কি হোমিওপ্যাথি শরণাপন্ন হবো নাকি চশমা নিব? চশমা 250 পাওয়ারের চশমা ব্যবহার করি। আসলে ছানিটাও কিন্তু রিফ্র্যাক্টিভ সার্জারি। ওনার চোখে আমরা যে বললাম একটু আগেই, যেটা বলছিলাম যে কর্নিয়াতেও করা যায় রিফ্র্যাক্টিভ সার্জারি, আবার ছানিটা সরিয়ে দেওয়াটাও এক ধরনের রিফ্র্যাক্টিভ সার্জারি। উনি দেখেন, আমাদের চোখের ভিতরে যখন আলো পড়ে, আমাদের চোখের সামনে যে স্বচ্ছ একটা আবরণ, সেটাকে আমরা কর্নিয়া বলছি, এবং কর্নিয়া দিয়ে আলোটা ঢুকে তারপরে আমাদের লেন্সের ভিতর দিয়ে গিয়ে আমাদের রেটিনায় পড়ে। সেই লেন্সটাই হলো আসলে, এটাও খুবই স্বচ্ছ থাকে, কিন্তু বয়সের কারণে আমাদের এই যে উনি যেটা বলছেন, এটা হলো লেন্সটা অস্বচ্ছ হয়ে গেছে বা একটা সাদা হয়ে গেছে, তো যার জন্য আলোটা ঠিক মতো ঢুকছে না। তো আমরা যেটা করি যে লেন্সটা সরিয়ে দিয়ে ওখানে একটা আর্টিফিশিয়াল লেন্স কিংবা একটা বাংলায় যদি বলি যে একটা আর্টিফিশিয়াল, ইংলিশে হ্যাঁ হ্যাঁ কৃত্রিম একটা লেন্স লাগিয়ে দেওয়া। তো এইটা না লাগালে উনি তো দেখবে না। এখন উনি যদি চশমা দিয়ে, আমরা বলি যে যতদিন পর্যন্ত চশমা দিয়ে দেখা যায় সেটা উনি দিতে পারে, কিন্তু এখন একটা পর্যায়ে আসে যখন চশমাতেও আর কাজ হবে না, সেই ক্ষেত্রে ওনাকে চশমা না দিয়ে ওই কৃত্রিম লেন্সটাই লাগানো বেশি জরুরি। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি লেন্স লাগাতে এখন হবে। লেন্স লাগানোই আপনার চিকিৎসা। আমার মনে হয় এই বিষয়ে দেরি না করে আপনার চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়াটা আপনার জন্যই ভালো। আসলে এই সার্জারিটা, ছানি অনেক রোগীরা আছে, ছানি মানে আরেকটু দেখি করে, বেশি দেরি করা যাবে না, সেটা বলছে। দর্শক, আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যার কথা বলুন। আমার নাম আমিনুল হক, আমি কুমিল্লা থেকে বলছিলাম। স্যার, আজ থেকে প্রায় 20 বছর আগে আমার ডাইন চোখের সমস্যা দেখা দেন। মানে ডাইন চোখের ভিতরে একটা রগের মধ্যে মানে একটা আওয়াজ হয়, আওয়াজ হইলে তখন সেখান থেকে আমি চোখের মধ্যে একটু ঝাপসা দেখতে পারি। যখন ঝাপসা দেখতে পাই তখন আমি ঢাকায় একটা জায়গাতে চাকরি করতাম, গুলশানে। তো ড্রপের মাধ্যমে মনে করেন তখন আমার চোখের চিকিৎসা হয় নাই। যা হোক, গরিব মানুষ, পরে আমি বাংলাদেশের বাইরে চলে যাই একটা চাকরিতে। বিগত দিন আমার চোখের আর চিকিৎসা হয় নাই। দেশে আসার পরে দেখতেছি যে আমার ডান চোখ আস্তে আস্তে মনে করেন অন্ধকার হয়ে যেতে আছে। আমি কিছুদিন আগে আপনার চট্টগ্রাম ওই আপনার ফজলিকে হাসপাতালে যাই, আমার চোখ দেখানোর পরে বললো দেন যে আমার ডান চোখের অলরেডি অন্ধকার হয়ে গেছে। ওটার কারণে বাম চোখের সমস্যা। বাম চোখের থেরাপি দিছি, এবং কি তারা প্রায় 4 মাস আমার ট্রিটমেন্ট করার পরে আমার এটাতে আপনার তারা একটা লেন্স লাগাই দিচ্ছে। কিন্তু এখন সমস্যা হয়েছে স্যার, আমার চোখের মধ্যে দিন দিন খালি প্রেশার বাড়তেছে। আমি এই মুহূর্তে কি করণীয় করতে পারি স্যার? আমি গরিব মানুষ,
আচ্ছা, এই চোখের প্রেশারটা মানে আসলে চোখে যখন প্রেশার বেড়ে আমাদের নার্ভের ক্ষতি হয় সেটাকেই আমরা গ্লুকোমা বলি। তো এই চোখের প্রেশার না বাড়ানোটাই হলো চিকিৎসা। তো এটার জন্য ওনাকে ড্রপ দিয়েই চিকিৎসা করতে হবে। এখন ড্রপে যদি অনেক সময় আমরা একটা ড্রপ না হলে 2টা ড্রপ দেই, 3টা ড্রপ পর্যন্ত আমরা চেষ্টা করে দেখি। তারপরেও যদি আমরা মানে সে চোখের প্রেশারটা না কমাতে পারি সেক্ষেত্রে সার্জারি করতে হবে। হ্যাঁ, চোখের প্রেশার কমানোর জন্য কিছু সার্জারি আছে, সেটা করতে হবে। না হলে কিন্তু ওনার চোখের নার্ভটা যেটা দেখে উনি আমাদের যেটার চোখের মাধ্যমে। সাথে ব্রেনের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু এই নার্ভের মাধ্যমে হয়। এখন এই নার্ভটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু উনি মানে পুরোপুরি পার্মানেন্ট ভাবে, যেটা বলি পুরোপুরিভাবে দেখবে না। একদম স্থায়ীভাবে দেখবে না। তো এটা কিন্তু কোনো সমাধান নাই। সমাধান। সুতরাং এখন থেকেই সাবধান যে হয়ে যেতে হবে এবং উনি যত দ্রুত সম্ভব চোখের প্রেশারটা কমানোর জন্য ঔষধ অথবা সার্জারি এবং চক্ষু বিশেষজ্ঞের, বিশেষ করে গ্লুকোমা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি। আপনাকে বলা হয়েছে, বিভিন্ন ড্রপের কথা বলেছে আমাদের বিশেষজ্ঞ ম্যাডাম। আর চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, গ্লুকোমা বিশেষজ্ঞ হলে আরও ভালো হয়। কিন্তু আপনি প্রতিনিয়তই যোগাযোগ রাখবেন। আপনার সমস্যার সমাধান আছে, কিন্তু যদি আপনি যোগাযোগ না রাখেন, চিকিৎসা না করেন, তাহলে আপনার স্থায়ীভাবে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক, আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন, আমরা শুনতে পাচ্ছি। বয়স আমার 70। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী। জি, বলুন। আমার এখান থেকে 3 বছর আগে আমার বাম চোখে ছানি পড়ছিল। যে ছানিটা আপনার ওই যে চক্ষু ক্লিনিক আসে ওদের মাধ্যমে অপারেশন করছিলাম। জি, অপারেশন করার পরে ওই যে ওরা ব্যান্ডেজ করে দেয়, যে ব্যান্ডেজটা যখন ওই আপনার খোলার টাইম হয়েছিল, খুলি দেওয়ার পরে সেই যে আমি চোখে দেখতে পাই না, অন্ধকার, আজও সেই অন্ধকার এই অবস্থায় আছে। তা এর কোনো ব্যবস্থা আছে কিনা, খুলি আবার লেন্স লাগানো যাবে কিনা, বা কোনো ব্যবস্থা আছে কিনা, এটা এখন জানতে চাচ্ছি স্যারের কাছে। হয়তো উনার হয়তো আগে থেকে নার্ভটা ড্যামেজ ছিল যেটা উনি জানতেন না। কিন্তু অনেক সময় ছানি থাকলে চোখের পিছনটা দেখা যায় না, যেখানে রেটিনা আছে, যেখানে নার্ভ আছে, সেই নার্ভটা অনেক সময় মানে শুকিয়ে যায়। ছানি অপারেশনের আগে বোঝা যায় না। যে ছানি যদি বেশি পেকে যায় বা বেশি অস্বচ্ছ হয়ে যায় তখন কিন্তু এই পিছনে যে আমাদের চোখের পিছনে, বিশেষ করে লেন্সের পিছনে যে রেটিনা এবং যে নার্ভ থাকে, সেই চোখের যে নার্ভটা সেটা শুকিয়ে গেল কিনা, রেটিনাতে কোনো রক্তক্ষরণ আছে কিনা, অনেক সময় রেটিনাটা ছুটে যায়, আমরা বলি রেটিনাল ডিটাচমেন্ট, এইগুলি আছে কিনা দেখা যায় না। তো দেখা না গেলে কিন্তু ছানিটা তো আপনাকে সরাতেই হবে। ছানিটা সরানোর পরে অনেক সময় দেখা যায় যে ওনার রেটিনাটা ক্ষতিগ্রস্ত আছে কিংবা ওনার নার্ভটা শুকিয়ে গেছে। তখন আসলে তখন দেখা যায় যে ছানি অপারেশন করলেও আসলে দেখার কোনো সম্ভাবনা থাকে না। খুব সম্ভবত ওনার রেটিনা আগে থেকেই অথবা নার্ভের কোনো সমস্যা ছিল যার জন্য উনি আর দেখতে অপারেশনের পাচ্ছেন পরেও না। উন্নতি হয়নি। উঠছে না। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি। আমার মনে হয় একজন ভালো, যেখানেই করুন আপনি এই আলাপটা করে নেবেন। আপনার যদি আগে থেকেই সমস্যা থাকে, ছানি অপারেশনের পরে হয়তো বা এই জন্য আর কোনো উন্নতি হয়নি, তারপরেও চক্ষু বিশেষজ্ঞ একজন আপনাকে দেখে, আপনার কাগজপত্র দেখে, আপনার চোখ পরীক্ষা করে আপনার আসল ব্যাপারটা, বিষয়টা বুঝাতে পারবে আপনাকে। কিংবা ওই যে গ্লুকোমা রোগটার কথা বললাম, একটা গ্লুকোমা আছে যে মাঝে মাঝে ব্যথা হবে, চোখ লাল হবে, সেই ক্ষেত্রে রোগী কিন্তু ডাক্তারের কাছে যায়। কিছু রোগ আছে নীরব ঘাতক, তার মধ্যে একটা প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা যেটা, সেটা হলো নীরব ঘাতকের মতো কাজ করে। এবং আমাদের এই যে ছানি ক্যাটারেক্ট বলছি কিংবা রিফ্র্যাক্টিভ এরর যেটা বলছিলাম, যে অনেকেই আমরা বুঝি না কেন আমাদের কোনো ব্যথা থাকে না, একমাত্র চোখের দৃষ্টি কম ছাড়া। যেটা সিমটমসটা কম থাকলে রোগীরা তো আসলে ডাক্তারের কাছে যায় না, এটাই আসলে নীরব ঘাতকের মতো কাজ করে। এবং ছানি একসময় যখন বেশি পেকে যায় তখন কিন্তু আবার এটা কমপ্লিকেশন ডেভেলপ করে, মানে সমস্যা করে, তখন দেখা যায় চোখের প্রেশার বেড়ে যায়, তখন আবার বেশি দেরি হয়ে গেলে। সেই জন্যই বলছি যে চোখের প্রেশার বেড়ে গেলে কিন্তু ছানিও যদি বেশি দিন পুরানো হয়ে যায়, জটিল হয়ে যায়, এবং ওইটাতেও এক ধরনের গ্লুকোমা হয়ে নার্ভটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু
পরবর্তীতে ছানি অপারেশন করলেও কিন্তু দেখার সম্ভাবনা সম্ভাবনা। ভালো না, সেটাই। দর্শক আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুর রহিম। আমি বয়স 50 বছর। আমার চোখে হঠাৎ করে লাল হয়ে যায় আর চোখে ঝাপসা দেখতেছি। যে আসলে এরকম বারবার চোখে লাল হওয়াটা কিন্তু আসলে ভালো লক্ষণ না, কারণ চোখ লাল হওয়ার মধ্যে 2-3টা প্রধান কারণ আছে। তার মধ্যে একটা হলো আমরা যেটা জানি সবাই, আমাদের একবার না একবার হয়েছে, যেটা কনজাংটিভাইটিস বলি। এটা খুবই কমন। এই কনজাংটিভাইটিসে কিন্তু চোখের দৃষ্টি কমবে না, হ্যাঁ, চোখটা লাল হবে, চোখে প্রদাহ হবে, হ্যাঁ, চোখে ময়লা আসবে কিংবা আমরা ডিসচার্জ বলি, সেটা হবে। কিন্তু আরও 2টা রোগ আছে, কিছু রোগ, যেমন ধরেন অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা, যেটা হলো চোখের হঠাৎ করে চোখের প্রেশার বেড়ে যাওয়া, এটা কিন্তু চোখের দৃষ্টি কমিয়ে দিবে। আরেকটা হলো অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিয়াইটিস, চোখের যে আমাদের কালো যে রাজাটা আছে কিংবা কালো যে অংশটা আমরা আইরিশ বলি, ওটার প্রদাহ, তো ওটা হলেও কিন্তু চোখের দৃষ্টি কমে যাবে। তো এই 2টা জিনিসই, অ্যাকিউট অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা কিংবা অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভিয়াইটিস, এই 2টা রোগই কিন্তু চোখের দৃষ্টি কমিয়ে দেওয়ার জন্য একজন ঘাতক হিসাবে কাজ করে। এই ক্ষেত্রে কিন্তু ওনাকে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। বুঝতে পেরেছি। তাহলে দর্শক, আপনি যেহেতু আপনার বারবার হচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, আপনি একজন ভালো চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন। হতে পারে আপনার এটা কোনো খুবই সাধারণ সমস্যা, কিন্তু তারপরে একজন চক্ষু বিশেষজ্ঞ আপনাকে সঠিকভাবে নির্দেশনা দিতে পারবে আপনি কি করবেন, পরবর্তী করণীয় কি। আচ্ছা দর্শক, আমাদের আরেকজন দর্শক আছেন। দর্শক আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন। টিভির ভলিউমটি কমিয়ে দিন। আমার চোখ লাল হয়ে একদম অতিরিক্ত রক্ত জমাটের মতো হয়ে যেত, ঠিক আছে। তারপরে আমি ট্রিটমেন্ট করার পরে কিছুদিন ভালো যায়, তারপর আবার এরকম হয়। এখন আমি কি করব? আবার তীব্র ব্যথাও আছে আমার চোখের মধ্যে। আপনার বয়স বলুন। বয়স 34 বছর। সবসময় ব্যথা থাকে চোখে। যেটা তাই আমার বলছি, কি করণীয় একটু বললে মানে আমার একটু না, ভালো হতো। আমি করণীয় সেভাবে বলতে ওনাকে অবশ্যই চোখের ডাক্তারের পরামর্শ নিতে হবে, চক্ষু বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। আপনার যদি এরকম লাল হয়, ভালো বারবার হচ্ছে, এবং এটা অ্যালার্জিও হতে পারে, কিন্তু ওনার ওরকম কোনো অ্যালার্জির লক্ষণ বলছেন না। যদি চুলকায়, তা অ্যান্টি অ্যালার্জি আমরা দিতে পারি, কিন্তু আসলে চোখ পরীক্ষা না করে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। তো সেই ক্ষেত্রে আসলে উনি চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নেওয়াটা ভীষণভাবে জরুরি। আচ্ছা, আমরা যে আলাপে ছিলাম সার্জারির পরবর্তী নির্দেশনা বা রোগী কখন স্বাভাবিক জীবনে আসবে, এটা যদি একটু আমাদের বলতেন। আসলে রিফ্র্যাক্টিভ সার্জারি যেটা বললাম, এটা আমাদের লেজার দিয়ে করছি, এটা 10 থেকে 15 মিনিট সময় লাগে, এবং প্রাথমিকভাবে ধরেন 1 থেকে 2 ঘন্টা কিংবা যেদিন সার্জারিটা করবে সেদিন একটু রোগীকে হালকা একটু ব্যথা থাকে এবং বেড রেস্টে থাকতে হবে। এরপরে সাধারণত 2 থেকে 3 দিন পরেই রোগী নর্মাল যে তার ডেইলি যে কাজটা তার সেটা অবশ্যই করতে পারবে। প্রথম দিন থেকেই আসলে পারে, যেমন ধরেন সকালে যদি সার্জারি হয়, বিকাল থেকেই রোগী মোটামুটি স্বাভাবিক, হ্যাঁ, আমরা যেটা বলি অ্যাম্বুলেটরি, মানে উনি চলাফেরা নড়াচড়া, করতে পারবেন, সবই করতে পারবেন। তবে ওনাকে সাবধান থাকতে হবে, কয়েকটা জিনিস খুব মেনে চলতে হবে। সেটার মধ্যে 1 নম্বর হলো যে উনি ভারী কাজকর্ম করবে না, চোখে হাত দিবে না, চোখ কচলাবে না, কারণ চোখের উপরে মনিটার উপরে তো আমরা সার্জারি করি এটা, এবং চোখের ড্রপগুলি স্বাভাবিকভাবে ঠিকমতোভাবে দিতে হবে। এবং অনেক সময় আলোতে গেলে চোখে একটা প্রতিক্রিয়া হয়, সেটার জন্য একটা কালো চশমা পরবে, এবং প্রথম কয়েকদিন বেড রেস্টে থাকাটা বেটার। তবে পানি ব্যবহারে কি কোনো হ্যাঁ, পানিও, চোখে পানি ব্যবহার করতে পারবে না, তবে 4-5 দিন পর থেকেই সে স্বাভাবিক সব কাজই করতে পারবে। রেগুলার যে কাজকর্ম উনি করে হ্যাঁ, সেগুলো সব পারবে। 4-5 দিন একটু সাবধানে থাকা। আর এমনি অপারেশনের পরে কতদিন পরে ডাক্তারের শরণাপন্ন হবেন? আসলে আমরা প্রথম দিন যে সার্জারি করে পরের দিনই আমরা একবার দেখি, তারপরে 1 সপ্তাহ পরে দেখি, আর 1 মাস পরে দেখি। এরপর আর সাধারণত প্রয়োজন হয় সাধারণত না। আর আসাটা হয় না। এমনি যদি এরকম চিকিৎসা করে, আমরা অনেক সময় বলি যে এটা, আচ্ছা আমার আরেকজন দর্শক আসছে। আচ্ছা দর্শক, আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি।
হ্যালো, আমার চোখে মানে ইদানিং একটু পানি আসতেছে, আঠা আঠা পানি, আর চোখটা মনে হয় কি বন্ধ হয়ে আসছে, পিট 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 করে এরকম করে। আমি চশমা ইউজ করি, চশমে আপনার বয়স? 62 বছর। এখনো কোনো চোখের ডাক্তারের সাথে দেখা হয়নি না এই বিষয়ে? জি না, ডাক্তার দেখাইনি। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি আপনার চোখ একটু টানে কিংবা চোখ পিটপিট করে যেটা বলছেন। অনেক সময় আমাদের ইদানিং যেটা আমাদের অনেকেরই হয় যে আমরা অতিরিক্ত মোবাইল ব্যবহার করার কারণে অথবা স্ক্রিন টাইম, ডিজিটাল স্ক্রিন যেটা বলি, সেটা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এবং অন্যান্য যে কোনো ডিভাইস, হ্যাঁ, তো এই ডিভাইস ব্যবহার করার কারণে আমাদের চোখের পাতা আমরা কম ফেলি এবং এটা করতে করতে একসময় আমাদের চোখের পানিটা শুকিয়ে যায়। আমাদের কিন্তু আমরা চোখের যে আমাদের এই উপরের পাতাটা কিন্তু সর্বক্ষণিক অবচেতনভাবেই কিন্তু আমরা চোখ বন্ধ করি এবং খুলি। এই যে খুলি এবং বন্ধ করি, এটার কিন্তু চোখের এই পানিটা আমাদের চোখের উপরে একটা কর্নিয়ার উপরে একটা প্রি কর্নিয়াল টিয়ার ফিল্ম বলি, আমাদের ন্যাচারাল যে চোখের পানিটা আছে সেটা দিয়েই কিন্তু আমরা একটা লুব্রিকেশনের কাজ করে এবং এই যে আমরা যে সারাক্ষণ চোখ খুলছি বন্ধ করছি এটা কাজ করে। তো এটা আমাদের শুকিয়ে যায়, এই পানিটা, এই প্রি কর্নিয়াল টিয়ার ফিল্মটা শুকিয়ে যায় এবং তখন কিন্তু আমাদের চোখ লাল হয়ে যায় এবং এই যে আমরা যে ঘর্ষণজনিত যে সমস্যা, এটার কারণে কিন্তু আমাদের চোখটা টানে, চোখ কচকচ করে, চোখ কচলাতে ইচ্ছা করে, চোখে কাটা কাটা বিঁধে। তো এটার জন্য আমরা আর্টিফিশিয়াল টিয়ার দিতে হবে। তো এটা আসলে দেখে চক্ষু ডাক্তারের পরামর্শ নিতে পারলে ভালো। তবে উনি যদি মনে করে আপাতত একটা আর্টিফিশিয়াল টিয়ার বিভিন্ন নামে পাওয়া যায়, তার মধ্যে লুব্রিক নামে পাওয়া যায়, পলিটিয়ার নামে পাওয়া যায়, অথবা ড্রাই লিফ নামে পাওয়া যায়, এরকম বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়। এটা কিনে উনি 1 ফোঁটা করে দিনে 4 থেকে 6 বার একটু দিয়ে দেখতে পারে কয়েকদিনের জন্য। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনেক সময় শুকিয়ে যেতে পারে আপনার, সেটা মোবাইলের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, আপনি ইউজ করে দেখতে পারেন, তবে একবার চোখের ডাক্তারের শরণাপন্ন হন, সেটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা দর্শক, আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন। জি জি, বলুন। আমার বাচ্চার বয়স হচ্ছে 4 বছর। ওর এখান থেকে 1 মাস আগে ওর ওই যে চোখে খেলতে খেলতে কবে ওর চোখের ভিতরে লোহার কুচি ফুটে গেছিল। জি। তো আমরা অনেক দেরিতে জানতে পারি। তো ডাক্তারের কাছে দেখানোর পরে হচ্ছে ওনারা বাইর করছে, তারপরে ওর চোখে যেখানে ফুটেছিল ওখানে আপনার সাদা স্পট পড়ে আছে। জি। ওখানে আমাদের ওই ডাক্তার দেখানোর পরে ওরা ওই যে 2টা দিছিল, ড্রপার দিছিল, ড্রপার 2টা ইউজ করার পরও ওর ওই সাদাটা যায় নাই। তো ওটা করণীয় কি আমার? যদি ওটা কর্নিয়ার উপরে হয়ে যায় তাহলে কিন্তু আসলে এটা একটা স্কার ফর্মেশন হয়ে গেছে, যেটা বললো আমাদের ডাক্তারি পরিভাষায় আমরা যেটা স্কার বলি। আসলে চোখের কর্নিয়ার কাজই হলো স্বচ্ছতা মেনটেন করা, বা স্বচ্ছ না হলে আমরা দেখব না। এই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে লেন্সটা স্বচ্ছ, কর্নিয়াটা স্বচ্ছ, সেই জন্যই আলো আমাদের চোখে ঢুকে এবং রেটিনাতে গিয়ে পড়ে এবং রেটিনার মাধ্যমে আমরা নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনে যায় এবং ব্রেইন যখন দেখে তখন আমরাই আসলে দেখি। শুধু যেমন চোখ দেখলে হবে না, ব্রেইন লাগবে, নার্ভটা লাগবে, হ্যাঁ, এটা তো এইরকম হলে কর্নিয়া যে অস্বচ্ছ হয়ে গেলে এটা আসলে একটা স্কার ফর্মেশন হয়ে গেছে। এটা তো ন্যাচারাল প্রক্রিয়ায় সহজে অস্বচ্ছ আর হবে, স্বচ্ছতা আর ফিরে আসবে না। তবে কিছু ড্রপ দিয়ে অনেক সময় কিছুটা কমানো যেতে পারে। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি। এই জন্যই আসলে যে কোনো রোগ সাথে সাথে ট্রিটমেন্ট করা, কর্নিয়ার কোনো রোগ সাথে সাথে ট্রিটমেন্ট করাটাই হলো বেশি জরুরি। হয়তো এই অবস্থায় পৌঁছাতো না যদি আপনি সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতেন, তাহলে আমাদের পরবর্তী যে আমরা অপারেশন পরবর্তী যে ফলো আপের কথা আপনি বললেন সেটা আমরা শুনলাম। আচ্ছা, আমরা যে জিনিসগুলো বলি যে বাচ্চাদের যে আমরা এইগুলো 18 বছরের উপরে বলেছেন আপনি, এরপরে ধরেন আশা করি চিকিৎসা ফলো আপ দিল, আপাতত এই চিকিৎসা কি সারা জীবনের নাকি আরো 8-10 বছর পরে আবার কোনো? না, এই যে এটাই আমি বলি, রিফ্লেকটিভ সার্জারি কিন্তু আসলে আজীবনের জন্য। আচ্ছা,
এই জন্যই আমরা স্থায়িত্ব চাই, যে তার পাওয়ারটা স্থায়ী আছে কিনা। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, বাচ্চারা গ্রোয়িং এজ, তাদের চোখও গ্রো করতে থাকে এবং সেই সাথে সাথে পাওয়ারটাও বাড়তে থাকে। একসময় গিয়ে বয়সের সাথে সাথে আমাদের কিছু কিছু পাওয়ার আসে যেটা 18-19 বছরে গিয়ে স্ট্যাবল হয়ে যায় বা স্থায়ী হয়ে যায়। আবার কিছু পাওয়ার আছে যেটা 25-26 বছর পর্যন্ত বাড়তে পারে। সেই জন্য আমরা এই জন্যই বললাম যে 18 বছরের পরে, কারণ একটা অ্যাডাল্ট লাইফে আসতে হবে বাচ্চাটা, এবং তারপরেই আমরা স্থায়ী হয়ে গেলে তখন আমরা তাদেরকে রিফ্রেক্টিভ সার্জারি করতে পারি, এবং এটা আজীবনের জন্যই। কোনো ক্ষেত্রে হয়তো কিছু কমপ্লিকেশন, আমরা বলি যে কিছু রোগ সার্জারি করতে গেলে, যে কোনো রোগ সার্জারিরই কিছুটা আমরা বাংলায় বা ইংলিশে যদি বলি প্রস অ্যান্ড কনস বলি, যে কিছু সুবিধা কিছু অসুবিধা আছে। সেইগুলির ক্ষেত্রে একটা অসুবিধা হলে অনেক সময় খুব বেশি পাওয়ার হলে কিছু আমরা বলি রিগ্রেশন, হয়তো কিছু কমে আসতে পারে, কিন্তু একেবারে দেখবে না তা কখনোই হবে না। হ্যাঁ, ইনশাল্লাহ এটাই আর কি, যে এই রিফ্রেক্টিভ সার্জারির এইটাই সুবিধা, যে এটা আজীবনের জন্য চশমা মুক্ত হওয়া। এই ক্ষেত্রে বাচ্চাদের ভূমিকাটা, বিশেষ করে প্যারেন্টসদের একটা ভীষণ ভূমিকা আছে, যে বাচ্চাটাকে ছোটবেলা থেকে চশমা দেওয়াটা ভীষণ জরুরি। না হলে যেটা হয়, ওর চশমার পাওয়ার অনেক বেশি ছিল কিন্তু ও ঠিকমতো চশমার পাওয়ার পড়েনি। না হলে যেটা হয়, আমরা বলি অ্যামব্লায়োপিয়া, মানে সেটা হলো তার চোখে কোনো সমস্যা থাকবে না কিন্তু তারপরেও সে দেখবে না, কারণ তার নার্ভটা ছোটবেলা থেকে দেখেনি, তার রেটিনাটা ছোটবেলা থেকে প্রপার ইমেজটা পড়েনি, যার জন্য চোখের সব কিছু ভালো থাকলেও দেখা যায় যে, মানে আমরা যেটা সবচেয়ে ভালো দৃষ্টি হলো 6/6, আমাদের একটা চার্ট আছে, সেই চার্টে আমরা মেনটেন করি। সেই 6/6 যদি আনতে হয়, তারপরে আমি আপনাকে সার্জারি করে দিব। কিন্তু দেখা যায় যে সেক্ষেত্রে অনেকেরই চশমা ঠিক মতো না পড়ার কারণে হয়তো দেখা যায় যে সে অর্ধেক দেখছে। মানে অর্ধেক দেখছে বলতে 6/12, 6/18। একটু দর্শক, আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন। আমার নাম রাসেল আহমদ, আর বয়স 26। জি, সমস্যা বলুন। 3 দিন যাবত আজকে এই ডান চোখের মানে কোন দিক থেকে শুধু চোখ লাফায়, এখন কি করব? 3 দিন যাবত ডান চোখ লাফাচ্ছে। না, এর আগে আর কখনো হয়নি, আর এখন আমি কোনো ডাক্তারের শরণাপন্ন হয়নি। এটা আমরা বলি টুইচিং, হয়তো বা ওনার মাসল স্পাজম হচ্ছে কোনো একটা। আমাদের চোখের যে পাতার উপরে কিছু মাসেল আছে, তো মাসলগুলি অনেক সময়, মাংসপেশিটা অনেক সময় মানে অতিরিক্ত, অনেক সময় দেখা যায় যে টায়ার্ড হয়ে গেলে ওটা লাফাতে থাকে। তো আমি বলবো উনি পর্যাপ্ত রেস্ট নিতে, হ্যাঁ, একটু ভালো করে, অপর্যাপ্ত ঘুমের কারণেও কিন্তু এরকম হতে পারে। আর একটা হলো বেশি ডিভাইস ব্যবহার করা, হ্যাঁ, এই যে ড্রাই আই বললাম যেটা, ওটা করলেও এরকম হতে পারে। তো এই জন্য আমি একটু উনাকে বলবো একটু রিল্যাক্সিং কিছু খেতে। সেই ক্ষেত্রে উনি আসলে আমাদের এই মানে যেটা আমরা বলি ঘুমানোর জন্য, তো ওরকম কিছু, এখন তো উনি ফার্মেসিতে গেলে আমাদের দেশে তো আসলে এইরকম ওষুধ দিয়ে দেয়, কিন্তু আসলে উনি তো ঘুমানোর জন্য হলে হবে না। তবে ওনাকে আমি বলবো যে পর্যাপ্ত ঘুম, একটু রেস্ট নিক, এবং একটা ওই আমি যেটা বলছিলাম আর্টিফিশিয়াল টিয়ার, যেটা বিভিন্ন নামে পাওয়া যায়, সেই নামের যে বিভিন্ন ব্র্যান্ড আছে, আরটিআর নামে পাওয়া যায়, তারপরে ড্রাই লিভ, তারপরে পলিটিয়ার, বেস্ট ফ্রেশ, এসব বিভিন্ন নামে পাওয়া যায়। ওগুলি একটা ড্রপ নিয়ে একটু 1 সপ্তাহের জন্য দিবে, 1 ফোঁটা করে দিনে 4 বার ওটা দিক, এবং উনি পর্যাপ্ত ঘুমানো, এবং পারলে একটু চোখের পাতায় একটু ঠান্ডা সেক দিবে। আচ্ছা, দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি একটু এই ফাঁকে আমাদের ম্যাডামকে একটু জিজ্ঞেস করি, উনি তো আচ্ছা, আরেকজন দর্শক, আপনি আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন। হ্যাঁ, আমার নাম সাইমা খন্দকার। আমার ডান চোখে লেন্স পরানো আছে 4 বছর হলো, কিন্তু ওই চোখে আমি আপনি গোল আকারে ছায়ার মতো দেখতে পাচ্ছি, এবং আমি ডাক্তার দেখিয়েছি, উনি বললেন যে চোখের পানি ছিদ্র হয়ে পানি জমেছে, কিন্তু ওটা নাকি অপারেশন করার মতো না।
ওষুধ দিয়েছে আমাকে 99% ঠিক হবে এই কথা ডাক্তারে বলেছেন। আর এটা করণীয় কি আর? ও রেটিনায় পানি জমলে আসলে ওইটাই আপনার কি বলতে ডায়াবেটিস সিদ্ধ হয়েছে আছে? এবং পানি, জি ডায়াবেটিস আছে। আচ্ছা, আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে? নিয়ন্ত্রণে আপনার 12-13 এরকম থাকে। খালি পেটে না ভরা পেটে 12-13 12-13 থাকে? থাকে। খালি পেটে, ভরা পেটে থাকে এটা। আচ্ছা, যেটা বলছেন আপনি, আপনার বোঝা যাচ্ছে যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই। তো ডায়াবেটিস আসলে খালি পেটে আপনাকে 7 এবং 7 এর নিচে আসতে হবে, হ্যাঁ? মিলিগ্রাম পার ডিএল আর মিলিমোল পার ডিএল। আর যেটা আপনি বললেন 12, আসলে ওটা 11-র নিচে থাকতে হবে। তো তার মানে হলো আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে নাই। আপনাকে যে কোনো মূল্যে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আপনার ডায়াবেটিস কন্ট্রোল না করলে আপনার রেটিনার পানি এটা কখনোই শুকাবে না, এবং আপনি এভাবেই দেখতে থাকবেন, কারণ আপনার রেটিনা ঠিক যেই জায়গাটায় আমাদের চোখের আলোটা গিয়ে পড়ে এবং ওইখান থেকেই আমরা নার্ভের মাধ্যমে ব্রেইনে দেখি। তো এই যে এই জায়গাটায় আপনার পানি জমে আছে, পানি জমলে আপনার ছবিটা তো ঠিকমতো পড়ছে না। তো ছবি যদি ঠিকমতো না পড়লে আপনি ঝাপসা দেখবেন। আপনার এই পানিটা কমাতে হবে। এই পানি কমানোর প্রথম মাধ্যম হলো আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করা। কঠোরভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন, তারপরে একজন রেটিনা বিশেষজ্ঞকে দেখালে উনি অনেক সময় আমাদের এই পানিটা কমানোর জন্য আমরা ইনজেকশন দেই। চোখের ভিতরে ইনজেকশন দিলে অনেক সময় পানিটা কমে আসে। তো এইটা আপনাকে এই 2টা কাজ করতে হবে। প্রথম কাজ হলো আপনার পক্ষ থেকে ডায়াবেটিসটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে যদি না থাকে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন না। তো আপনি, আমার মনে হয় আপনার যে ডাক্তারকে আপনি দেখান ডায়াবেটিস, ওনার সাথে পরামর্শ করে আগে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আনুন, তারপর আশা করি আপনি চোখের চিকিৎসা করে সুফল পাবেন। দর্শক, আপনার নাম বলুন, বয়স বলুন, সমস্যা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাভার থেকে বলছিলাম। জি। আমার হাজবেন্ডের সমস্যা। ওনার বয়স হচ্ছে 58 বছর। জি। আর ওনার হচ্ছে চোখ ব্যথা করে, চোখ দিয়ে পানি আসে। আর ডাক্তারও দেখানো হয়েছে, অ্যান্টিবায়োটিক একটা ড্রপ দেওয়া হয়েছিল, দেওয়ার পরেও ওই সমস্যার সমাধান হয় নাই। কতদিন আগে দেখিয়েছেন? এই 3 মাস ধরে এই সমস্যা, 3 মাস যাবত এই সমস্যা। 58 বছর। ড্রপ দেওয়া শেষ হয়েছে। আর উনি কি ডায়াবেটিস আছেন? না, ডায়াবেটিস নাই, 5 বা 6 এরকম থাকে। আচ্ছা। উনি চশমা ব্যবহার করে? হ্যাঁ, চশমা ব্যবহার করে। চশমা ব্যবহার করার পরেও কি ওনার চোখে ব্যথা না মাথায় ব্যথা? চোখে ইদানিং বলতেছিল যে চোখে ব্যথা করে। আচ্ছা, চোখে ব্যথা করার প্রথম একটা কারণ হলো ওনার চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা সেটা দেখা। হ্যাঁ, অনেক সময় পাওয়ার ঠিক মতো না হলে ওনার চোখে ব্যথা করতে পারে। হ্যাঁ, তো চশমার পাওয়ারটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং অনেক সময় আমাদের ওনার চোখ কি ফুলা থাকে নাকি না, চুলকায়, চোখ লাল হয়, যাকে ময়লা না হয়? না, এরকম কিছু হয় না। আর আমি কিছুদিন আগে ডাক্তার দেখাইছি, উনি চোখের পাওয়ারও ঠিক আছে। আর আর হইতেছে যে ওনার যে চোখের ভিতরে যে ইনজেকশনের দিয়ে যে পরিষ্কার করে ওইটাও দেওয়া হয়েছে। আর চোখ লাল হয়। হ্যাঁ, চোখ লাল হয়। হ্যাঁ, চোখ লাল হলে ওই যে আমি অনেক সময় আপনার চোখের লালের জন্য আমরা বিভিন্ন রকমের ঔষধ দিই। তো এটা আসলে না দেখে তো বলা যাবে না। তবে আপনি আপাতত চোখের ব্যথার জন্য শুধু প্যারাসিটামল ট্যাবলেট, যেটা বলি আমরা, নাপা, এইস, এগুলি একটা করে খেয়ে দেখতে পারেন। ভরা পেটে একটা ট্যাবলেট খাবে যদি ব্যথা বেশি করে। যদি এই ব্যথা চলে যায় তাহলে বুঝতে হবে যে ওনার চশমার পাওয়ারের সাথেও কিছুটা সম্পর্ক আছে। আর যদি চশমা পাওয়া না থাকে, অনেক সময় চোখের উপরে প্রেশার দিয়ে অনেক সময় আমরা চশমা ছাড়া কাজ করি। চশমা নিয়মিত না পড়লে ওনার যে বয়স সেই হিসাবে আমি যেটা ভাবছি যে ওনার কাছে দূরের জন্য চশমা লাগে। অনেক সময় অনেক রোগীরা চশমা পরে না, তো চোখের উপরে চাপ পড়ে তখন মাথায় ব্যথা করে, চোখে ব্যথা করে। তো এইটা একটু দেখতে হবে। আর তারপরেও যদি হয় চোখের ওই যে ড্রাইনেস থেকেও চোখে ব্যথা হয়, সেই ক্ষেত্রে ওই ড্রাই আইয়ের জন্য যে ড্রপগুলির নাম বললাম ওই ড্রপ একটা দিলে
হয়তো কিছুটা ভালো আরাম হবেন, পাবে। আরাম পাবেন। তারপর আপনি যোগাযোগ রাখবেন, যেহেতু আপনার স্বামীর ডায়াবেটিস স্বাভাবিক আছে, সুগার, আমার মনে হয় একটু চোখের বিশেষজ্ঞের শরণাপন্ন থাকলে, যোগাযোগ রাখলে সুফল পাবেন। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমরা তো আসলে এখন মোবাইল ছাড়া চলতে পারি না। আপনাদের কোনো গাইডলাইন আছে কিনা মোবাইল ব্যবহারের, মানে সবার জন্য এরকম কোনো গাইডলাইন? না, আসলে এটা আসলে একটা, আমি তো বলবো একটা ইউনিভার্সাল সমস্যা। পৃথিবীব্যাপী এখন আমাদের এত মানে ডিভাইস কিংবা বলি আমরা যেটা বলতেছি টেকনোলজির উন্নতির সাথে সাথে আমাদের নির্ভরতা। জীবনযাত্রাও অনেক কমে গেছে, মানে ওদের উপরে নির্ভর হয়ে গেছি আমরা, যার জন্য দেখা যাচ্ছে যে অনেক রোগীরা আসে যেটা নিয়ে, বিশেষ করে যারা ডিভাইস নিয়ে কাজ করে, বিশেষ করে কম্পিউটার অপারেটর, ব্যাংকার, যারা অনেকক্ষণ কম্পিউটারে থাকে, আমাদের ডাক্তাররাও ইভেন, হ্যাঁ, যে আমরা অনেকেই ডিভাইসের উপরে নির্ভরশীল। এবং আজকাল দেখা যাচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে, জুমে ক্লাস হচ্ছে, তো যার জন্য জুমে মিটিং হচ্ছে। অনেককেই আমরা, অনেক প্রফেশনালদেরকেই আমাদের স্ক্রিন টাইমে থাকতে হচ্ছে। ওটার জন্য হলো প্রতি 1 ঘন্টা, আমরা বলি 20-20 রুলস, মানে প্রতি 20 মিনিট পর পর আপনি 20 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবেন। আসলে 20 মিনিট পরে তো আমরা কেউ ওরকম করে তাকাই না, তো মানে এই জন্য সবার জন্য একটা কমন রুল হলো 1 ঘন্টা পর পর অন্তত পক্ষে 5 মিনিট আপনি চোখ বন্ধ করে রাখবেন। এটা আমি যেটা আমার ব্যাংকারদেরকে বলে দেই যে আপনার ল্যাপটপে বা মোবাইলে আপনি যদি অ্যালার্ম সেট করে রাখেন, যে এক নাগাড়ে যাদের বিশেষ করে 4 ঘন্টার বেশি, 4-5 ঘন্টার বেশি হলেই কিন্তু মানে ডিভাইসে যদি থাকতে হয় আপনাকে, তাহলে আপনি ওভাবে করে অ্যালার্ম সেট করে রাখবেন যে 1 ঘন্টা পর পর 5 মিনিট জাস্ট রেস্ট, জাস্ট একেবারে চোখ বন্ধ করে রেস্ট। এবং সেই সাথে আপনার এই আর্টিফিশিয়াল টিয়ারগুলি আপনি ইউজ করবেন, হ্যাঁ। এবং অনেক সময় এত বেশি ড্রাইনেস হয় যে তারা চোখে ঝাপসা দেখে, তো সব কিছু মিলিয়ে আসলে, এবং এই যত্নটা নিতেই হবে। এবং আপনার ফন্ট সাইজ বাড়িয়ে দেওয়া, স্ক্রিন না, আমরা যেটা বলি যে স্ক্রিন সেভার বলি, হ্যাঁ, একটু ইয়ে করে দেওয়া, আরেকটা ফিল্টার ব্যবহার করা, তো ওইটা করলে কিছুটা রেগুলি একটু কম আসবে, ফন্ট সাইজটা কমে, ইলুমিনেশন কমিয়ে দেওয়া, এইগুলি করতে পারলে কিছুটা রিলিফ পাওয়া যাবে। ধন্যবাদ। আমরা আসলে আজকে অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি, এবং আমার মনে হয় দর্শকও অনেক বিভিন্ন ধরনের সমস্যার আলাপ করেছে। আপনাকে আপনার মূল্যবান সময় নষ্ট করে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা শুনেছেন, আপনাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান সমাপ্তি।